শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতা হাইকোর্টে। যারা প্রত্যেক দিন সন্ধেবেলা ভালো জামা কাপড় পরে সেন মেখে বড় বড় ইলেকট্রনিক্স মিডিয়ায় বসে বলেন না যে সারা ভারতবর্ষের মধ্যে সেফ জোন কলকাতা, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে 4 দিনে 5 জন ব্যক্তিকে বিভিন্ন অজুহাত দেখে পিটিয়ে মারা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে 2 জনকে সালিসি সভায় ডেকে কে কার সঙ্গে মিশবে কে কার সঙ্গে মিশবে না তাদেরকে বিভৎস করে মারা হয়েছে। আর প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কেসে শাসক দলের জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। কোনো জায়গায় জিসিবি তো কোনো জায়গায় ট্র্যাক্টর, সব জায়গায় কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। এই যে ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে কলকাতা হাইকোর্টের আইনজীবী, ইনি এরকমই কিছু ঘটনা ঘটেছে যেগুলো সামনে আসছে, যেগুলো মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া প্রকাশ পাচ্ছে, সেগুলো জানতে পাচ্ছি। আরও কত এরকমই কেস প্রকাশ পায় না, মিডিয়া জানতে পারে না, খবর রাখে না, এরকমই যে কত কেস রয়েছে বলা মুশকিল রয়েছে। 2 জন ব্যক্তি সকালে ব্রেকফাস্ট করতে যাচ্ছিল, এই অবস্থায় শাসক দলের যারা গুন্ডা বাহিনী বলবো তাদের তো সমাজবিরোধী বলবো আমি, কারণ তারা সমাজে থাকার মতো যোগ্যতা তাদের নেই, তারা অসভ্য বর্বর এবং প্রশাসন তাদেরকে বিভিন্নভাবে হেল্প করছে। আমরা কথা বলে নেবো ম্যাডামের সঙ্গে কি ঘটেছে বিষয়টা। 9ই মে একটি ছেলে এবং তার বন্ধু, 2 জন বন্ধু মিলে সকালবেলায় টলিগঞ্জে মহারাজা স্ন্যাক্স বলে যে দোকানটা আছে ওখানে তারা ব্রেকফাস্ট করতে যায় 6টা থেকে 6:30টার সময়। সেখানে অন্যান্য মানুষজনও ছিল। তা যখন ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, ইন দ্য মেন টাইম কিছু পলিটিক্যাল ছত্রছায়া থাকা ছেলেপিলে আসে, আমি আমার ক্লায়েন্টদের মুখে যা শুনি, তারা আসে এবং মেয়েটার যে স্কুটারটার উপর তারা ধাক্কা মারা নানা রকম কাজকর্ম করা শুরু করে। যথারীতি তারা প্রোটেস্ট করে। তো প্রোটেস্ট করবার ফলে কি হয়, আমার 2 জন মক্কেল তাদের উপর অকথ্য অত্যাচার শুরু হয়। মেয়েটির সঙ্গে আউটরেজ অফ মডেস্টি ঘটে, শ্লীলতাহানি ঘটে এবং ছেলেটিকে মাটিতে ফেলে মারধর করা হয়। তার হেলমেট দিয়ে ব্রুটালি বারবার করে তার মাথায় আঘাত করা হয়। ন্যাচারালি এটা অ্যাটেম্প্ট টু মার্ডার কেস আন্ডার সেকশন 307 অফ দ্য আইপিসি। অথচ পুলিশ কেসটা লজ করেছে আন্ডার সেকশন 323 অ্যান্ড 324 অফ দ্য আইপিসি। তো আরও কিছু সেকশনস রয়েছে, কিন্তু 307-এর কেস কীভাবে 323-এ লজ হয় সব থেকে বড় প্রশ্ন। এবার কেস লজ হওয়ার পরে যখন 13 জনের মধ্যে 6 জনকে অ্যারেস্ট করতে পেরেছে এবং যখন তারা বেল পায়, বেল পাওয়ার পরে ভিকটিম 2 জনকে তারা থ্রেটস করা শুরু করে ভায়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস এবং ফোন কলস, ফোনের মাধ্যমে তারা থ্রেট করা শুরু করে। এখনও টিল টুডে 7 জন অ্যারেস্টেড হয়নি 13 জনের মধ্যে। তো এই জন্যই আমি হাইকোর্টে ক্যান্সেলেশন অফ বেল ফাইল করেছি সেই 6 জনের, কারণ বেল পাওয়ার পরে তারা আমার ভিকটিমদেরকে থ্রেট করছে। শুধু তাই নয়, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খাটাচ্ছে যাতে তারা কেসটা স্টপ করে দেয়। আচ্ছা, এবং তাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশনটা ভেরি মাচ নিডেড, কারণ আজও 7 জন কেন অ্যাবসকন্ডিং, তাদের ইন্টারোগেশনটা প্রপারলি যদি হয় তবে তো জানা যাবে যে বাকি 7 জন কোথায়। 2 মাস হয়ে গেল, পুলিশ এখনও 7 জনকে অ্যারেস্ট করতে পারলো না। আমার কাছে যা ইনফরমেশন আমি পেয়েছি, তারা প্রেজেন্ট রুলিং পার্টি অফ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে তারা যুক্ত, শাসক দলের ছত্রছায়া থাকা মানুষজন বলেই আমার কাছে খবর আছে। বেল ক্যালকুলেশনের জন্য, ক্যান্সেলেশনের জন্য হ্যাঁ কলকাতা হাইকোর্টে এসেছেন। তো আপনি কি মনে করেন যে এদেরকে বেল ক্যান্সেল করে বাকি যারা 7 জন অপরাধী রয়েছে তাদেরকে ধরার জন্য আপনি দাবি করবেন? বেল ক্যান্সেলেশন হলেই তো তারা কাস্টোডিতে তাদেরকে নেওয়া হবে, বেলটা তাদের ক্যান্সেল হবে এবং তারপরে যখন তাদের ইন্টারোগেশন চলবে কাস্টোডিতে রেখে, তখন তাদের মুখ থেকে ইনফরমেশন পাওয়া যাবে যে বাকি 7 জন কোথায় আছে এবং তাদেরকে অ্যারেস্ট করা পসিবল হবে। তবে তো কেসটা ঠিকঠাকভাবে প্রসিড করতে পারবো না আমরা। পুলিশ প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন আপনি? শুধু তাই নয়, ভূমিকাটাই তো বড্ড আশ্চর্যজনক ভূমিকা তাদের। ভিকটিম পক্ষ, তাদের মধ্যে মেয়েটির 164 স্টেটমেন্ট তারা রেকর্ড করছে, অথচ ছেলেটিও ভিকটিম, ছেলেটিকেও মারধর করা হয়েছে বা তাকে ব্রুটালি এইভাবে অ্যাটেম্প্ট টু মার্ডারের মতো তাকে মারধর করা হচ্ছে, অ্যাটেম্প্ট টু মার্ডার করে। তো সেখানে তার 164 স্টেটমেন্ট রেকর্ড করা হবে না বিফোর দ্য ম্যাজিস্ট্রেট। এবং আমাকে যখন আমার ভিকটিম জানায় সেটা আমার ক্লায়েন্টরা, আমি তখন কথা বলি আইওর সঙ্গে নিজে, যে যেখানে আমরা দেখি যে কোনো একটা ঘটনা ঘটলে ভিকটিমের মা বাবার স্টেটমেন্ট 164 স্টেটমেন্ট রেকর্ড করানো হয়। শুধু তাই নয়, আই উইটনেস থাকলে পাড়া প্রতিবেশী বা কেউ যদি আই উইটনেসেস থাকে তাদের 164 স্টেটমেন্ট রেকর্ড করা হয়, সেখানে ভিকটিম নিজে তার 164 স্টেটমেন্ট রেকর্ড করানো হবে না। ইজ দিস দ্য প্রসিডিওর? বলবার পরে তখন না ম্যাডাম, ব্যবস্থা করছি। কেন? আজকে যদি আমি তাদেরকে গাইড না করতাম, আমার ক্লায়েন্টদেরকে, হতো 164 রেকর্ডটা। আজকে তারা চাইছে কেসটাকে লাইট করে দিতে, সেটা কেস লজ হওয়ার সময় থেকে তারা লাইট সেকশনস দিয়ে সেটা চালিয়ে যাচ্ছে। অদ্ভুতভাবে আজকে একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তাদের উপর খাটছে, সেটা তো দেখতেই পাচ্ছি। না হলে কেন কেস স্টপ করে দেওয়ার জন্য এত রকম চেষ্টা হবে? আজকে কেন আমার ভিকটিমকে ঠিকভাবে লিগালি প্রসিড করতে দেওয়া হবে না? কেন তাদেরকে ঠিকঠাকভাবে গাইড করা হবে না?
আজকে ইনভেস্টিগেশনটা প্রপারলি কি হচ্ছে? আমাকে বলছে ম্যাডাম ল্যাচেস লাইক না তো আমাদের পক্ষ থেকে নেই, যাতে আমি পুলিশ অ্যাকশনটা ফাইল না করি, তাই আমাকে এটা বলা হচ্ছে। কিন্তু এটা কি কোনো প্রসিডিওর? আজকে চার্জশিট যাতে তারা প্রপারলি করে, তাদেরকে অ্যাপ্রিসিয়েশন করা হচ্ছে যে আপনারা করছেন করুন, কিন্তু আলটিমেটলি তো দেখছি না, এন্টায়ারটা তো একটা গল্প। এতক্ষণ যে ম্যাডাম বলছিলেন, যে ঘটনাটি বলছিলেন, এই যে দাঁড়িয়ে রয়েছে আমার সামনে, সমস্ত ঘটনা কিন্তু এনার সঙ্গেই ঘটেছে। সমস্ত কথা শুনে নেবো। দাদা, সেদিনে কী ঘটনাটা ঘটেছিল একটু বলুন। আমরা 9 তারিখ মে মাসে সকাল ধরুন 6টার সময় মহারাজ কচুরি স্ন্যাক্সের দোকানটা আছে আপনার দেশপ্রিয় পার্কের ঠিক আগে শরৎবস রোডে। তো ওইখানে গিয়েছিলাম। তো যেহেতু প্রিপারেশন চলছিল তো আমরা ওয়েট করছিলাম। তো ওইখানে কিছু আননোন ছেলেরা আসে বাইক স্কুটি করে, তারা ড্রাঙ্ক ছিল। তো তারা আমার বান্ধবীর স্কুটিতে এসে ওইখানে পার্ক করতে গিয়ে ধাক্কা মারে। আমার প্রথমবার কিছু বলিনি, সেকেন্ডবার ওরা চলে যাওয়ার পথে আবার ধাক্কা মারে। তখন আমি গিয়ে বললাম যে তুমি তো দেখে বের করতে পারতে স্কুটিটা, বারবার ধাক্কা মারছো কেন? তো আমাকে বলছে সরি। আমার সরি বললে হয়ে গেল? বলছে হ্যাঁ সরি বললাম তো, আর কি? বললাম ঠিক আছে যাও। যেই ঠিক আছে যাও বলেছি, তো ধাক্কাধুক্কি মারপিটে নেমে এসছে। তো এগুলো অনেকক্ষণ চললো। আমার বান্ধবীকে ধাক্কাধুক্কি মারা হয়েছে, ডেথ থ্রেট দেওয়া হয়েছে, কিছু করতে পারবি না, পুলিশকে আমরাই ডাকবো, তোদেরকে মেরে এখানে পুঁতে দেবো, অনেক কিছু বলা হয়েছে, অ্যাসিড ছুঁড়ে মারবো, হ্যানা তানা। তারপর আমরা 100 ডায়াল করে পুলিশ ডাকি। পুলিশ যতক্ষণে আসে আর কি তারা চলে যায়। হ্যাঁ, তো তাদের চলে যাওয়ার পর পুলিশ আসে। পুলিশ এসে আমাদেরকে বলে যে এটা তো টলিগঞ্জ পিএসের আন্ডারে পড়বে, তো আপনারা টলিগঞ্জ পিএসে চলে যান, ওইখানে আপনাদের যা রিপোর্ট আছে আপনারা ওইখানে কমপ্লেনটা ফাইল করে নিন। তো আমরা যাই ওইখানে। তো ওইখানে যে ইনভেস্টিগেশন অফিসার থাকেন মিস্টার লামা, উনি আমাদেরকে বলেন যে ফার্স্টে আপনারা মেডিকেল করে আসুন, মেডিকেল করে এসে তারপরে মেডিকেলের রিপোর্ট সমেত আমরা কমপ্লেনটা নেব। তো আমরা ভাঙড়ে যাই, গিয়ে মেডিকেলগুলো করে তারপরে আসি। তো আমার এফআইআরটা নেওয়া হয়। আমার বান্ধবীর কোনো কমপ্লেন সেদিন নেওয়া হয়নি। তো এফআইআরেও আমরা দেখলাম যে খুব লাইট সেকশনস দিয়েছে। তো আমরা কী করি, যেহেতু বান্ধবীর কমপ্লেন নেয়নি, তো আমরা ডিসি সাউথকে ইমেল করে কমপ্লেন করেছি সেদিনই। তো কমপ্লেন করার পর পরের দিন আমরা মিডিয়ায় ব্যাপারগুলো জানাই। তো মিডিয়ার প্রেশারে পুলিশ আমাদের কমপ্লেন নিতে বাধ্য হয়। ঠিক আছে, তখন একটু কোঅপারেট করেছেন আমাদের সাথে পুলিশ। তারপর 2 দিন পরে অ্যারাউন্ড সানডে ওদেরকে অ্যারেস্ট করা হয়। মানডে আবার ওরা বেল পেয়ে যায়। তো আমরা হাইকোর্টে 6 জনকে, 13 জনের মতো ছিল ওরা। তো তাদের মধ্যে 6 জনকে তোলা হয়। 6 জনকে তুলে সোমবার দিনকার আর কি বেল হয়ে যায়। তো আমরা তারপর হাইকোর্টে আপিল করছি যে বেলটা কোনো রকমে ক্যান্সেল যদি করা যায়। অফকোর্স ক্যান্সেল হবে, বিকজ এটা মোলেস্টেশন আছে, আর 307 তো পুলিশ নিজের দিক থেকে লাগায়নি। তো এইবার ঘটনাটা হচ্ছে যে পুলিশ এরকম লাইট সেকশন দিল, যেখানে আমাকে আমার হেলমেট দিয়ে মারা হয়েছে সমস্ত ফুটেজ আছে। আপনার ট্রাফিক কন্ট্রোলের যে ক্যামেরাগুলো থাকে সেটায় ফুটেজ উঠেছে, প্লাস মহারাজ স্ন্যাক্সের ক্যামেরায় ফুটেজ আছে। আমরা ফুটেজ চাওয়াতে আমাদের ফুটেজ দেওয়া হয়নি। তো বলতে গেলে ফুটেজ আমাদের কাছে নেই, বাট আশা করি পুলিশরা সব কিছু নিয়েছে, ওদের কাছে আছে। তো সেই ফুটেজ দেখে যখন ওরা চার্জশিট বানিয়েছে, তো চার্জশিটে 307-এর কোনো সেকশন লাগায়নি। যাই হোক, এবার দেখা যাক হাইকোর্টে যদি বেলটা ক্যান্সেল হয়ে যায়। আমরা এটাই এক্সপেক্ট করছি যে বেলটা ক্যান্সেল হয়ে যাক। পুলিশ প্রশাসনের কাজ হচ্ছে যে মানুষকে নিরাপত্তা দেওয়া, যদি অপরাধী হয় তার শাস্তি দেওয়া, Actually. যোগ্যতা শাস্তি দেওয়া। সেই জায়গায় যদি অপরাধীদেরকে পুলিশ প্রশাসন ক্লিন ছিট দেয়, মানে সস্তা মানে এ দিয়ে যদি ছেড়ে দেয় তাদের, সেটাই নিরাপত্তার, তাহলে এরা তো কোনোদিনও শুধরাবে না। এরা যেটা করেছে সেটা তো পানিশমেন্ট তাহলে এরা পেল না। আর এরকম লাইট সেকশন দিয়ে তো মামলা তো বলতে গেলে পুলিশই লাইট করে রেখেছে। এখন অবধি বাকি যারা আছে 6 জনকে অ্যারেস্ট করেছিল, বাকি 7 জন যারা আছে তারা তো এখনও বলছে পুলিশ অ্যাবসকন্ডিং। পুলিশ চাইলেই ধরতে পারে ধরছে না। কেন ধরছে না, ধরেনি। কিসের জন্য সেটা দেখুন আমি বলতে পারবো না। যতদূর সম্ভব কোনো রকম পার্টির ইনভলভমেন্ট আছে। আমাদের কাছে থ্রেট কলস এসছে যে তোমাদেরকে দেখে নেব, যেটা করছো সেটা বন্ধ করে দাও। এটা আবার আইডেন্টিফিকেশন, ফার্স্ট আইডেন্টিফিকেশন হয়, 2 জনকে আমরা আইডেন্টিফাই করি, সেই দিনকার আমাদের কাছে থ্রেট কলস আসে যে যেটা করছো সেটা বন্ধ করে দাও, নাহলে তোমাদের পক্ষে ভালো হবে না। ঠিক আছে, তো আমরা ব্যাপারটাকে কিছু সেরকম ইম্পর্টেন্স দিই না। আমরা গিয়ে পুলিশকে একটা রিটেন কমপ্লেন দিয়ে আসি। ফোন নাম্বার, স্ক্রিনশট বগেরা সমস্ত জিনিস নিয়ে সোশ্যাল মিডিয়াতে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে আমার বান্ধবীকে। আমরা স্ক্রিনশটগুলো নিয়ে পুলিশকে একটা কমপ্লেন দিয়ে এসেছি, যাতে আমাদের কেস ডকেটে ওগুলো অ্যাড করে দেওয়া হোক। তো
তো এবার দেখা যাক পুলিশ বাকি 7 জনকে কবে তোলে। এখন অবধি তো যা দেখছি যে ব্যাপারটা খুব লাইট হয়ে দাঁড়িয়েছে। তো এবার বেল ক্যান্সেল হওয়ার পর যদি তোলে। আমরা দেখছি যে বিশেষ করে শাসক দলে যারা রয়েছে তারা ডেলি সন্ধ্যেবেলা ভালো জামা প্যান্ট পরে সেন্ট প্যান্ট মেখে বড় বড় ইলেকট্রনিক্স মিডিয়াতে বসে বলে ওয়েস্ট বেঙ্গল সেফ জোন, মহিলাদের নিরাপত্তা সব থেকে বেশি এখানে আছে। দেখুন, সেফ জোন হলে তো ক্রাইম হবে না, তাই না? একটা জায়গা যদি সেফ থাকে সেখানে ক্রাইম কী করে হয়? আর ক্রাইম হলে একটা ব্যবস্থা তো নিতে হবে তাদের।